আমাদের আজকের গল্পের নায়ক ফেলুদা ব্যোমকেশ নয়, বরং বাস্তবের একজন পুলিশ অফিসার। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইতিহাস শতাব্দী প্রাচীন। 1886 সালে কলকাতা পুলিশকে তুলনা করা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে। এতটাই সুনাম ছিল লালবাজারের গোয়েন্দা দপ্তরের, এবং এই সুনামের পিছনে ছিল অগণিত জটিল সমস্যার রহস্যভেদ। আজ আমাদের নিবেদন গোয়েন্দাপীঠ লালবাজার থেকে নেওয়া সুপ্রতিম সরকারের লেখা একটি রুদ্ধশ্বাস বাস্তব খুনের ঘটনা। মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। গল্প পাঠে অয়ন, সমরেন্দ্রনাথ ঘোষ ও বীরেনের চরিত্রে শ্রীদেব, বেলারানী শ্বেতা, মীরা ও বেনদীর চরিত্রে সুনির্মিতা, অন্যান্য কয়েকটি পুরুষ চরিত্রে সৌরভ। পর্ব পরিচালনা, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং স্পেশাল এফেক্টসে টিম গল্প অল্প স্বল্প। শুরু হচ্ছে আজকের গল্প, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। 30শে জানুয়ারি 1954, ভোর 5:15, বড়জোর 5:30। ভোর হয়েছে, সকাল নয়। রাসবিহারী থেকে চেতলার দিকে যেতে ডান হাতে কালীঘাটের বাস্তুহারা বাজার। দোকানপাটের ঝাঁপ খুলতে খুলতে সে আরো অন্তত কয়েক ঘন্টা। বাজারের সাফাই কর্মীদের বেশিরভাগই অবশ্য উঠে পড়েন দিনের আলো ফুটতে না ফুটতেই। বেলা একটু বাড়লেই মেলা লেগে যাবে লোকে। আগে থেকে সাফসুতরো করে না রাখলে সামলে ওঠা দায়। এমনই একজন কর্মীর প্রথমে চোখে পড়ল কাগজের মোড়কগুলো। 3টে পাশাপাশি পড়ে রয়েছে কেওড়াতলা শ্মশানের কাছে একটি শৌচালয়ের পাশে। সে তো কত কিছুই এদিকে ওদিকে পড়ে থাকে, কিন্তু এ তো অন্যরকম। প্রথম দর্শনেই আঁতকে ওঠার মতো। নারকেল দড়ি দিয়ে বাঁধা কাগজের মোড়কগুলোর একটা কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। শুকিয়ে যাওয়া রক্তের লালচে ছোপ কাগজে। ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে দুটো আঙুল। ডাক্তার ভর্তি হওয়ার প্রয়োজন নেই, এক ঝলকে বোঝা যায় আঙুল মনুষ্য দেহের। আতঙ্কিত চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হলো দ্রুত। খবর গেল টালিগঞ্জ থানায়। অফিসাররা এসে কৌতূহলী ভিড় সরালেন। প্রথমে খোলা হলো মোড়ক। 1-এর পর 2, 2-এর পর 3। বেরোলো দুটো হাতের টুকরো টুকরো খণ্ড। বাহুমূল থেকে কনুই, কনুই থেকে আঙুল, ছিন্ন ভিন্ন। কাগজের মোড়কটি দেখা হলো খুঁটিয়ে। 21শে নভেম্বরের যুগান্তর। 30শে জানুয়ারি 1954, ভর দুপুর। সবে খেয়ে উঠেছেন কালীঘাট পার্কের বহুদিনের দারোয়ান। শীতের ঝিম ধরা দুপুরে ইতস্তত ঘুরছেন গাছগাছালিতে ঘেরা উদ্যানের এদিক সেদিক। রোজকার অভ্যাস মতো ঘুরতে ঘুরতেই চোখ আটকে গেল একটা আম গাছের পিছনে। ঝোপঝাড় আগাছার জঙ্গলে কি পড়ে আছে ওগুলো? 4টে কাগজের মোড়ক, বাঁধা ওই নারকেল দড়ি দিয়েই। কৌতূহলবশত খুলেই ফেললেন। ভিতরে যা দেখলেন, ঊর্ধ্বশ্বাসে ছোটাছুটি করে এরপর শখানেক পথ চলতি মানুষের ভিড় জুটিয়ে ফেলতে লাগলো খুব বেশি হলে মিনিট 2-এক। একটি মোড়কে হাঁটু থেকে কাটা 2টি পায়ের অংশ। দ্বিতীয়টিতে নারী শরীরের উপরিভাগ ত্রিখণ্ডিত অবস্থায়। 3 নম্বর মোড়কে ধড় থেকে আলাদা করে দেওয়া মাথা, নাক, কান, ঠোঁট চুলবিহীন। মুখের চামড়া চেঁচে তুলে নেওয়া হয়েছে। আঘাতের তীব্রতায় চূড়ান্ত বিকৃত করে দেওয়া হয়েছে মুখাবয়ব। কয়েকগাছি চুল, মাত্র কয়েকগাছি লেগে রয়েছে কপালের উপরে। শেষ মোড়কটিতে মিলল একটি ভ্রূণ, যাতে চোখ বুলোলেই মালুম হয় পৃথিবীতে আলো দেখার আর বেশি দেরি ছিল না। মৃতা সন্তান সম্ভবা ছিলেন।
প্রসব মুহূর্ত এসেই গিয়েছিল প্রায়। ফের থানা পুলিশ। খবর পেয়েই টালিগঞ্জ থানার অফিসাররা ছুটলেন ঊর্ধ্বশ্বাসে। সকালের উদ্ধার হওয়া দেহাংশ নিয়ে ধন্দ তখনও কাটেনি। লালবাজার থেকেও হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের নিয়ে গাড়ি ছুটল। গন্তব্য কালীঘাট পার্ক। 4টি মোড়কি দেখা গেল যুগান্তরের। 21শে নভেম্বর 1953, 10ই জানুয়ারি 1954, 25শে জানুয়ারি ও 26শে জানুয়ারি 1954। পার্কের চিরুনি তল্লাশিতে পাওয়া গেল আরো একটি মোড়ক। রাখা ছিল একটি বালির বস্তার নিচে, যার ভেতর থেকে বেরোলো 2টি উরুর টুকরো টুকরো অংশ। মোড়ার জন্য ব্যবহৃত কাগজ সেই যুগান্তরই। 27শে ফেব্রুয়ারি 1954, মধ্যরাত অতিক্রান্ত। লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুম। লাগাতার জেরায় ঢুকছেন মধ্য 30-এর যুবক। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সন্ধ্যা নাগাদ, চলছে বিরামবিহীন। অবলীলায় সব অভিযোগ অস্বীকার করেছেন শুরুর কয়েক ঘন্টায়। এমনটাই হয় জটিল মামলায়, জানি আমরা অভিজ্ঞতায়। জেরার প্রাথমিক পর্বে অভিযুক্ত কিছুতেই স্বীকার করে না অপরাধ। আত্মপক্ষ সমর্থনে যা বলার, যেভাবে বলার বলতে দেওয়া হয় সব। তদন্তকারীরা শুনতে থাকেন নিরাবেগ নিষ্পৃহতায়। বক্তব্যের অসঙ্গতি লিপিবদ্ধ হতে থাকে নীরবে। একটা সময়ের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার আত্মতুষ্টি যখন অজান্তেই ঘিরে ধরে অভিযুক্তকে, আসল খেলা শুরু হয় ঠিক তখন। প্রশ্নের তাস একটার পর একটা ফেলতে থাকেন গোয়েন্দারা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় জবানবন্দির অসঙ্গতি, যার ধাক্কায় বেআব্রু হয়ে যায় বয়ানের মিথ্যাচার। তেমনটাই হলো সে রাতে। প্রশ্নের চক্রব্যূহে ক্রমশ দিগ্ভ্রান্ত হতে থাকলেন যুবক। প্রথম দিকে ভাঙব তবু মচকাবো না ভাবটা কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি তখন। স্নায়ু যে বিদ্রোহ করতে শুরু করেছে জানান দিচ্ছে কপালের শীতবিন্দু। ভঙ্গুর হয়ে এসেছে রক্ষণ। সমরেন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ওসি হোমিসাইড, বুঝলেন কাঙ্ক্ষিত স্বীকারোক্তি আসা স্রেফ সময়ের অপেক্ষা। এলো অল্পক্ষণ পরেই। স্যার, আমি মেরেছি ওকে, কেটে ফেলে দিয়েছি টুকরো টুকরো করে। এছাড়া উপায় ছিল না আর। বলেই মুখ থেকে টেবিলে মাথা গুজে দিলেন অভিযুক্ত। সমরেন্দ্র জলের গ্লাস এগিয়ে দিলেন। নিন, খান, অনেক সময় আছে, ধীরে সুস্থে বাকিটা বলুন। রাত তখন পাড়ি দিচ্ছে ভোরের ঠিকানায়। সূর্যের দাপট কিছু পরেই দখল নেবে অন্ধকারের। বেলারানী দত্ত হত্যা মামলা। টালিগঞ্জ থানা, কেস নাম্বার 116, তারিখ 31/1/1954। খুন এবং প্রমাণ লোপাট 302/201 আইপিসি। ছড়িয়ে ছিটিয়ে নারী শরীরের দেহাংশ খবরের কাগজ মুড়ে। বিকৃত এতটাই যে শনাক্তকরণ প্রায় অসাধ্য। সাম্প্রতিক অতীতে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। ইন্টারনেটের দৌলতে সেসব মামলার বিবরণও সহজলভ্য, চিত্রায়িত হয়েছে সিরিয়ালে ও সিনেমায়। কিন্তু সেই সত্য স্বাধীনোত্তর সময়ে এমন কেস কলকাতায় কেন, দেশের অন্যত্র বা বিদেশেও আদৌ হয়েছিল কিনা তার তথ্য প্রমাণ নেই। ঘটনা প্রচারিত হওয়ার পর কলকাতায় প্রবল চাঞ্চল্য প্রত্যাশিতই ছিল। চাঞ্চল্যের অভিঘাত ক্ষীণতর হয়েছে সময়ের স্বাভাবিক নিয়মে। কিন্তু বিরলের মধ্যে বিরলতম হিসেবে এই মামলার চিরস্থায়ী স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছে অপরাধ গবেষণার ইতিহাসে। নারকীয় হত্যাকাণ্ডের তদন্তভার ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে বিন্দুমাত্র সময় খরচ করলেন না তৎকালীন নগরপাল। দায়িত্ব পড়ল হোমিসাইড শাখার ওসি ইন্সপেক্টর সমরেন্দ্রনাথ ঘোষের ওপর। ময়না তদন্ত হলো 31শে জানুয়ারি। পচন প্রক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গিয়েছে দেহাংশে।
খণ্ডিত অঙ্গ প্রত্যঙ্গের একটি একটি করে অশেষ অধ্যাবসায়ে জোড়ার চেষ্টা করলেন ডাক্তাররা। 7-8 ঘন্টার প্রাণান্তকর পরিশ্রমে পূর্ণবয়স্কা নারী শরীরের রূপ নিল জোড়া লাগানো দেহাবশেষ। দুটি বিশেষত্ব নজরে এলো মৃতদেহে। 1, দুটি পায়ের পাতা অস্বাভাবিক লম্বা। 2, বাঁ উরুর উপর একটি কাটা দাগ। যিনি পোস্টমর্টেম করলেন তার বক্তব্য ছিল দ্বিধাহীন। মৃত্যু ঘাড়ের কাছে ধারালো কিছুর আঘাতে, যা অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। শরীরের বাকি অগুন্তি আঘাত চিহ্ন মৃত্যুর পর, পোস্টমর্টেম ইনজুরিজ। এ পর্যন্ত তো হলো, কিন্তু আসল কাজই তখনও বাকি। মৃতা শনাক্তকরণ। মুখ ক্ষত বিক্ষত, চামড়া বলতে কিছু অবশিষ্ট নেই আর। কে খুন হলেন সেটা না জানলে কিভাবে খুন, কে খুনি, এগোনোর রাস্তাই তো এক প্রকার বন্ধ হয়ে যায় তদন্তের। শেষ চেষ্টা করা হলো। খবর পাঠানো হলো চুচুড়া নিবাসী ডাক্তার মুরারিমোহন মুখার্জির কাছে, যিনি তখনকার কলকাতার কারনানি হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। বিস্তর নামটা। ডাক্তার মুখার্জি এলেন, অক্লান্ত শ্রম ব্যয় করলেন। মুখের আদল কিছুটা এলো বটে, কিন্তু তা চিহ্নিতকরণের পক্ষে যথেষ্ট ছিল না। পচন ক্রিয়া শুরু হয়ে গিয়েছিল দেহাংশে, না হলে প্লাস্টিক সার্জারি ফলদায়ক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল। ভারতের ইতিহাসে অপরাধ তদন্তে সম্ভবত এই মামলাতেই প্রথম প্লাস্টিক সার্জারি শরণাপন্ন হওয়া। কলকাতা পুলিশের তরফে ঘটনার বিশদ প্রচার করা হলো। কাগজে মৃতার অবয়বের ছবিও ছাপানো হলো, যা তোলা হয়েছিল ময়না তদন্তের পর। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ পেরোলো, সামান্যতম খবরও এলো না। নীলরতন সরকার হাসপাতালের মর্গে দেহ রাখা হলো প্রায় 20 দিন। এরপর মৃতার কপালে আটকে থাকা কিছু চুল, হাতের, কোমরের, পায়ের, উরুর কিছু অস্থিমজ্জা সংরক্ষিত করে অশনাক্ত দেহ পুড়িয়ে ফেলা হলো প্রথা মাফিক। শনাক্ত করার জন্য কিন্তু চেষ্টা ত্রুটি রাখেনি পুলিশ। যেখানে দেহের টুকরোগুলি ফেলা হয়েছিল তার আশেপাশের অন্তত 100 খানেক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুধু শহরে নয়, রাজ্যের প্রতিটি থানায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছিল। কোথাও কোনো মহিলার নামে মিসিং ডায়েরি হয়েছে কিনা সূত্র মেলেনি কোনো। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, প্রায় মাসখানেক গড়িয়ে গিয়েছে ঘটনার। তদন্তে কণামাত্র অগ্রগতি ব্যতি রেখেই, কিনারা সূত্র আপ্রাণ চেষ্টাতেও অধরা থাকলে 90% তদন্তকারীকে একটা সময় গ্রাস করে সেই অনিবার্য হতাশা, যা ক্রমাগত অবচেতনে বাজাতে থাকে কাটা রেকর্ড। অনেক হলো, এবার হাল ছেড়ে দেওয়া যাক। কত মামলারই তো কিনারা হয় না। এমতাবস্থায় হতাশাকে প্লেগবৎ পরিত্যাজ্য রাখাটাই সফল তদন্তকারীর কোষ্ঠীপাথর। সমরেন্দ্র হাল ছাড়ার পাত্র ছিলেন না। ফুটবলের তুলনা টানলে ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, ছিলেন আদ্যন্ত জার্মান মনোভাবাপন্ন। হারার আগের মুহূর্ত পর্যন্ত না হারায় বিশ্বাসী। শিল্পের থেকে বরাবর প্রাধান্য দিতেন শৌর্যকে। কথায় বলে ভাগ্য বীরেরই সহায় হয়, আর তদন্তের অভিজ্ঞতা বলে ভাগ্য সহায় হয় একমুখী অধ্যাবসায়েরও। কৃপাদৃষ্টি দেয় আচম্বিতে, ঘটে যায় অভাবিত সমাপতন। যেমনটা হলো 25শে ফেব্রুয়ারি রাতে। রাত 9:30 পৌনে 10টা হবে তখন। কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরছিলেন সমরেন্দ্র, ক্লান্ত, অবসন্ন। ঠান্ডাও লেগেছে একটু, হালকা সর্দি কাশিতে বিব্রত। গাড়ি ছুটছে টালিগঞ্জ ফাঁড়ির থেকে রাসবিহারীর দিকে। হঠাৎ খেয়াল হলো একটা কাশির ওষুধ কিনে নিয়ে গেলে মন তো হতো না। রসা রোডের কাছাকাছি এসে চোখে পড়ল প্রায় পাশাপাশি দুটো ওষুধের দোকান। একটার ঝাঁপ ফেলছে কর্মচারী, রয়্যাল মেডিকেল স্টোর। পাশেরটা খোলা, সাউথ ক্যালকাটা ফার্মেসি। গাড়ি দাঁড়ালো দোকানের সামনে। দোকানের ছিঁড়িছাড় দেখলে ভক্তি হওয়ার কথা নয়। টুলে বসে একজন কর্মচারী,
অপরিচ্ছন্ন পোশাক, মুখে জন্ম জন্মান্তরের বিরক্তি। দোকানের তাক আলমারির সিংহভাগই খালি, কিছু ওষুধপত্র সাজানো অবিন্যস্ত। পুলিশের গাড়ির থেকে খদ্দের নামতে দেখে সামান্য নড়ে চড়ে বসলেন কর্মচারী। কাশির ওষুধ লাগবে একটা। দাঁড়ান স্যার, দেখছি। মিনিট খানেক দেখে শুনে কর্মচারী দেতো হেসে যে উত্তর দিলেন তাতে একটু রেগেই গেলেন সমরেন্দ্র। স্যার, জ্বর মাথা ব্যথার আছে, কাশির ওষুধ ছিল, স্টক শেষ। তা এমন দোকান খুলে রেখেছো কেন? বন্ধ করে দিলেই হয়। মালিক কোথায় তোমার? মালিক তো স্যার মাসখানেক হলো আসছেন না। সেই জন্যই এই অবস্থা দোকানের। কি নাম মালিকের? দোকানটা তুলে দিতে বলে দিও। আগে স্যার, বীরেন দত্ত। খবর পাঠিয়েছেন, বাইরে আছেন। রোজ সন্ধ্যাবেলা দোকানে বসতেন, এই প্রথম এতদিন ধরে দেখছি না। পাওয়া গেল না ওষুধ। চালক স্টার্ট দিলেন গাড়িতে। সামান্য এগোনোর পরই গাড়ি থামালেন সমরেন্দ্র। দোকানের কর্মচারী কি বলল যেন? মালিক মাস খানেক ধরে আসছেন না। আরো তো বলল এই প্রথম এতদিন ধরে। সমরেন্দ্র যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, এই তত্ত্বে ভরসা রাখতেন। সমরেন্দ্র তার মনের খচখচানি দূর করতে তার গাড়ির চালককে দোকানের মালিকের নাম ও তার ঠিকানা জেনে আসতে বললেন। জানা হলো 55/4/2 ডার্ক রোড, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের অদূরেই। শরীর বইছিল না, তবু সমরেন্দ্রর মনে হলো একবার ঘুরেই আসি। গেলেন, দেখলেন বীরেন দত্তর ঘর তালাবন্ধ। প্রতিবেশীদের থেকে জানলেন গত বেশ কয়েক বছর ধরে ওই ঘরেই থাকেন বীরেন, স্ত্রী বেলাকে নিয়ে। একটি 6 বছরের ছেলেও আছে। জানুয়ারির শেষে সন্তান সম্ভবা বেলা ভর্তি হয়েছিলেন শিশু মঙ্গলে, এমনটাই তারা শুনেছিলেন বীরেনের কাছে। 30শে জানুয়ারির পর বীরেনকে তারা আর দেখেননি, ছেলেকে নিয়ে চলে গিয়েছেন। কিনারার সম্ভাবনার ইঙ্গিত পেলে যে কোনো তদন্তকারী অফিসারের যা হয় তাই হলো সমরেন্দ্র। অ্যাড্রিনালিনের বাড়তি ক্ষরণ শিরা উপশিরায়। এই অনুভূতি বড় পরিচিত পুলিশের। যারা জটিল মামলার তদন্ত করেছেন তারা জানেন। বেলা দত্ত নামে কোনো সন্তান সম্ভবা গত 1 মাসে যে শিশু মঙ্গল হাসপাতালে ভর্তি হননি সেটা বার করতে লাগলো ঘন্টা 2। রহস্য আর পর্দানসীন রইল না। আক্ষরিক অর্থেই ঝাঁপিয়ে পড়লেন হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। একটি লোককে খুঁজে বার করতে হবে। নাম জানা আছে, জানা গিয়েছে কোথায় কিসের দোকান, বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে। প্রতিবেশীরা চেহারার বিবরণ দিয়েছেন। এরপরও সন্দেহভাজনকে পাওয়া যাবে না হয়। সোর্স লাগানো হলো একাধিক। বীরেন দত্তর পারিবারিক এবং ব্যবসায়িক ঠিকুজি গোষ্ঠীর খোঁজ খবর শুরু করার 24 ঘন্টার মধ্যেই খবর এলো বীরেনের নাকি হরিশ মুখার্জি রোডেও একটা আস্তানা আছে, যাতায়াত নিয়মিত। নজরদারি চালু হলো। 27শে ফেব্রুয়ারি ভোরে 102-এর হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি থেকে চাদর মুড়ি দিয়ে এক ভদ্রলোককে বেরোতে দেখা গেল। কেদার বসলেনের মুখে আটকালো সাদা পোশাকের পুলিশ। আপনি কি বীরেন দত্ত? হ্যাঁ, কেন? বেলা দত্ত কি আপনার স্ত্রী? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? যা জানতে চাইছি উত্তর দিন। উনি কোথায়? লজ্জার কথা কি আর বলবো, বাড়ি থেকে চলে গেছে প্রেমিকের সঙ্গে। গাড়িতে উঠুন, আমরা লালবাজার থেকে আসছি, বাকি কথা ওখানেই হবে। খুনের গায়ে কাঁটা দেওয়া বিবরণে আসার আগে একটু পূর্বকথন জরুরি। বীরেন দত্ত, ডাকনাম বেচু, বয়স 34। বজবজের কাছে একটি গ্রামে কেটেছিল ছেলেবেলা। বাবা ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর। বয়স যখন মাত্র 1, বাবা গত হলেন। তার কয়েক মাসের মধ্যে মাও। 2 দিদি, আভা এবং কনক, যাদের শ্বশুর বাড়ি যথাক্রমে আন্দুল
ও কলকাতায়। বাবা মায়ের মৃত্যুর পর কিছুদিন থাকলেন দিদার গ্রামের বাড়িতে, ভর্তি হলেন স্কুলে। বীরেনের দুই খুড়তুতো দাদা নবনী দত্ত ও যতীন্দ্র দত্ত থাকতেন ভবানীপুরের চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে। বয়স যখন 8-9, দাদারা বীরেনকে নিয়ে এলেন কলকাতায় নিজেদের কাছে। বালক বীরেনকে ভর্তি করে দেওয়া হলো রামরিক ইনস্টিটিউশনে। পড়াশোনায় যে বিশেষ মন ছিল বীরেনের, এমন অভিযোগ অতি বড় শুভানুধ্যায়ীর পক্ষেও করা কঠিন ছিল। রেজাল্ট তো খারাপ হচ্ছিলই, উপরন্তু ক্লাস পালিয়ে প্রাপ্তবয়স্কদের সিনেমা, বিড়ি, সিগারেট, মদ উচ্ছন্নে যাওয়ার ইঙ্গিত ক্রমশ স্পষ্টতর হচ্ছিল। দাদারা একদিন বকাবকি করলেন খুব, চড়থাপ্পড় খরচ করলেন দরাজ হস্তে। ক্লাস 8-এর বীরেন রেগে মেগে চলে এলেন আন্দুলের দিদির শ্বশুর বাড়িতে। জামাইবাবুর ওষুধের দোকান ছিল, টুকটাক কাজ করলেন সেখানে। 1934 থেকে 44, 10 বছর কাটলো আন্দুলেই। খুড়তুতো দাদা নবনীর বরাবরই কিঞ্চিত দুর্বলতা ছিল বেচুর প্রতি। নিয়মিত খবর রাখতেন। আন্দুলে গেলেন একদিন খোঁজ খবর নিতে, যেমন যেতেন মাঝে মধ্যে। বীরেনকে একটু ছন্ন ছাড়া দেখলেন, মায়াই হলো একরকম। ফের নিয়ে এলেন কলকাতায়। বীরেন তখন বছর 24-এর যুবক। বড় জামাইবাবু শ্যালককে ভালোবাসতেন খুব। রসা রোডে সাউথ ক্যালকাটা ফার্মেসি নামে একটা দোকান করেছিলেন কিছুদিন আগে, সেটা লিখে দিলেন বীরেনের নামে। দাদা নবনী রমেশ মিত্র রোডের বাড়িতে বসবাস শুরু করলেন বীরেন। নবনীর কন্যা কমলা তখন 17-র কিশোরী, ছটফটে, হাসি খুশি, প্রাণবন্ত। খুড়তুতো দাদার মেয়ের প্রেমে পড়লেন বীরেন। কমলাও ভেসে গেল কৈশোরের আবেগে। অনুরাগ ছিল উভয় পক্ষেই। কমলাকে নিয়ে একদিন বাড়ি থেকে পালালেন বীরেন, উঠলেন সদানন্দ রোডের এক ভাড়া বাড়িতে। চেষ্টাও করলেন বার দুয়েক নবনীর বাড়ি গিয়ে বোঝাতে, ফল হলো না। তুমুল বাদানুবাদ হলো। নবনীর পরিবার এই সম্পর্ককে মানলেন না কিছুতেই। মেয়েরও এই গৃহত্যাগে সম্মতি আছে বুঝে নবনী সম্পর্ক ত্যাগ করলেন কমলার সঙ্গে। পুলিশে অভিযোগ করবেন ভেবেছিলেন প্রথমে, শেষমেশ অবশ্য বিরত থাকলেন সামাজিক মর্যাদাহানির আশঙ্কায়। সদানন্দ রোডের বাড়িতে সংসার পাতলেন বীরেন। নতুন নামও দিলেন কমলার, বেলারানী। আইন সিদ্ধ বিয়ের প্রথাগত রীতিনীতি অবশ্য মানলেন না বীরেন, বেলার শত অনুরোধ সত্ত্বেও। সিথিতে নামকে আসতে সিঁদুর ঠেকিয়ে নিরস্ত করলেন বেলাকে। স্বামী স্ত্রী পরিচয়েই দিন কাটতে লাগলো। পুত্র সন্তানের জন্ম হলো বছর 2-এর মধ্যেই। নাম রাখা হলো বথীন্দ্রনাথ দত্ত, আদরের ডাকনাম বোতন। সন্তানের জন্মের পর বীরেন বেলা সদানন্দ রোডের বাড়ি থেকে উঠে এলেন 55/4/2 টার্ফ রোডে। যত সময় গেল বীরেন ক্রমে বেলার প্রতি নিরুৎসাহ হয়ে পড়লেন। আলাপ হলো শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা সরোজকান্তি বসুর কন্যা মীরার সঙ্গে। 48-এর মাঝামাঝি রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেললেন, বেলার অস্তিত্ব সম্পূর্ণ গোপন করেই। বীরেনের দিদি জামাইবাবুরা জানতেন বেলা কাহিনী, কিন্তু তারাও তীব্র বীতশ্রদ্ধ ছিলেন ওই সম্পর্ক নিয়ে। ভাবলেন বেলা তো এক অর্থে রক্ষিতাই মাত্র, বিয়ে হলে যদি সম্পর্কে ইতি পড়ে তো ভালোই, এতে যে কারোরই ভালো হবে না, বেলারই হোক বা মীরার বা বীরেনের, সেটা বিলক্ষণ বুঝেও। ওই যে স্নেহ অতি বিষম বস্তু। বিয়ের পরে প্রথম 2 বছর গোয়া বাগানে দিদির শ্বশুর বাড়িতে মীরাকে রাখলেন বীরেন। সেখানেই জন্ম হলো এক কন্যা সন্তানের, যে পৃথিবীর মায়া কাটালো ভূমিষ্ঠ হওয়ার 2 দিন পরে। মীরা সদ্যজাতা কন্যার মৃত্যু শোকে আচ্ছন্ন ছিলেন কিছুদিন। শোকের প্রাবল্য কিছুটা কমলে বীরেনকে বললেন, বাড়ি খুঁজতে শুরু করো, আলাদা থাকবো। বাস্তবিকই কোন বিবাহিতা মহিলাই বা চান ওভাবে থাকতে ননদের অনুগ্রহে? নাছোড়বান্দা মীরার জোড়াজুড়িতে বীরেন 102 হরিশ মুখার্জি রোডের একতলার একটি ছোট ঘর ভাড়া নিলেন। 1953 জন্ম নিল বীরেন মীরার শিশুপুত্র।
আশ্চর্য কৌশলী রোজনামচা ছিল বীরেনের। কতই বা দূরত্ব টার্ফ রোড আর হরিশ মুখার্জি রোডের, অথচ বছরের পর বছর মীরাকে জানতে দেননি বেলার কথা, বেলাকে মীরার। দুপুরে খাওয়া সারতেন টার্ফ রোডে, মীরাকে বলতেন কাজের ব্যস্ততায় মধ্যাহ্নভোজ সেরে নিতে হয় ওয়াইএমসির ক্যান্টিনে। রাতটা সপ্তাহের অধিকাংশ দিন কাটাতেন হরিশ মুখার্জি রোডের ভাড়া বাড়িতে। বেলাকে বুঝিয়েছিলেন দোকানের ওষুধপত্র কেনার কাজে শহরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে ঘন ঘন। বিবেকবর্জিত দুশ্চরিত্র ছিলেন এই বীরেন, কিন্তু সত্যের স্বার্থে স্বীকার্য গুণও ছিল কিছু। ছোট থেকেই পাড়ায় যাত্রা নাটকে অভিনয় করতেন এবং নেহাত মন্দ করতেন না। নিউ থিয়েটার স্টুডিওয়ে যাতায়াত ছিল নিয়মিত, সেখানেই আলাপ পরিচয় প্রযোজক পরিচালকদের সঙ্গে। একটা দুটো নয়, অভিনয় করেছিলেন ছটি ছবিতে, যার মধ্যে বাঙালির সর্বকালীন মহানায়কের কেরিয়ারের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি কামনাও ছিল। বাকি ছবিগুলি নারী, মহাকাল, শুভদা, নিষ্কৃতি ও পাপের পথে। পাপের পথে আক্ষরিক অর্থে পা বাড়ানো অবশ্য ওই স্টুডিও পাড়া থেকে। জুটে গেল কিছু ইয়ার দোস্ত, রেসের মাঠ, জুয়ার ঠেক আর নিষিদ্ধ পল্লীর ত্রহস্পর্শে দিশা হারালেন। ফার্মাসির কাজকর্মে মন দিতেন না আর, কর্মচারীদের ওপর ছেড়ে দিলেন পুরোটাই। ফল বাণিজ্য লক্ষ্মী বিরূপ হলেন, শুরু হলো অর্থ সংকট। এমনিতেই দুটো সংসার চালানো যথেষ্ট ব্যয় সাপেক্ষ ছিল, কষ্টে সৃষ্টে তবু চলছিল। কিন্তু বীরেন চোখে অন্ধকার দেখলেন যখন জানলেন বেলা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা। এরপর আমি আর পাচ্ছিলাম না স্যার, একই ব্যবসায় মন্দা চলছে, অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। তারপর বেলা আর মীরাকে মিথ্যে বলে বলে ক্লান্ত, ভয় হতো স্যার যে কোনোদিন ধরা পড়ে যাব। মীরা তো সন্দেহ করতে শুরু করেই ছিল, বেলাও মাঝে মধ্যে জিজ্ঞেস করত রোজ রাতে কিসের এত কাজ। যখন শুনলাম বেলা আবার মা হতে চলেছে, প্রথমেই মাথা এলো আবার এক গাদা খরচের ধাক্কা। ঠিক করলাম বেলাকে সরিয়ে দেব, আর কোনো উপায় ছিল না স্যার, বিশেষ করুন। বিশ্বাস অবিশ্বাস পরে, জিজ্ঞাসাবাদের গোড়ার কথা খুব বেশি বিরাম দিতে নেই স্বীকারোক্তির সময়। গোয়েন্দারা থামতে দিলেনও না, বীরেন বলে চললেন। একচোট রাগারাগি করলাম প্রথমে, বললাম এ সন্তান আমার নয়, ও হতে পারে না, আমার রাতে বাইরে থাকার সুযোগ নিয়েছ তুমি। শুনে বেলা প্রথমে কাঁদলো, তারপর ঝগড়াঝাটি হলো খুব। খুনের পরিকল্পনায় একমাত্র পথের কাঁটা ছিল বোতন। বয়স তখন 6, কি করা যায়? মীরার কাছে আষাঢ়ে গপ্প ফাঁদলেন বীরেন, বললেন এক ঘনিষ্ঠ বন্ধু আর তার স্ত্রী মারা গিয়েছেন পথ দুর্ঘটনায়, রেখে গিয়েছেন 6 বছরের ছেলেকে, যে এখন সর্বার্থেই অনাথ। মীরা রাজি থাকলে হরিশ মুখার্জি রোডের বাড়িতে রাখতে চান। মীরা আবেগপ্রবণ স্বভাবের ছিলেন, সম্মতি দিলেন এক কথায়। 27 জানুয়ারি 1954, বেলা তখন পূর্ণ সন্তান সম্ভবা। ফার্মাসি থেকে ফিরলেন বীরেন, রাত প্রায় 10:30। বোতন ঘুমোচ্ছে অকাতরে। বেলা রুটি আলু ভাজা সাজিয়ে দিলেন থালায়। বীরেন নিঃশব্দে খাওয়া শেষ করলেন এবং করেই গালিগালাজ শুরু করলেন বেলাকে। আমি এক পয়সাও খরচ সেই বাচ্চার জন্য করব না যে আমার নয়। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বেলার, মেজাজ হারালেন। তোমার কীর্তিকলাপ জানতেও আর বাকি নেই কারো। বীরেন সুযোগের অপেক্ষাতেই ছিলেন, বেমক্কা মারধর শুরু করলেন। রান্নাঘরে রাখা দা দিয়ে বেলার ঘাড়ে কোপ বসালেন বেশ কয়েকবার। অবিরাম রক্তক্ষরণ এবং মৃত্যু কিছুক্ষণের মধ্যেই। কাঠের আলমারিতে কাপড় চোপড় ছিল, সেসব বার করে আলমারিতেই ঢুকিয়ে দিলেন মৃতদেহ। ধুয়ে মুছে পরিষ্কার করলেন রক্তস্রোত। তার আগে বেলার শরীরে যা গয়নাগাটি ছিল খুলে নিলেন সব। 6 জোড়া সোনার চুড়ি, সোনার আংটি, কানের দুল সব, এবং এত কিছুর পর ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে। টার্ফ রোডের বাড়ির দোতলায় একাই থাকতেন বেনু নামে এক অবিবাহিত মহিলা, যার সঙ্গে বেলার ঘনিষ্ঠতা ছিল।
যিনি অসম্ভব ভালোবাসতেন বোতনকে। বোতন দিনের অনেকটা সময় কাটাতো বেনু মাসির সঙ্গে। 28 তারিখ ভোরে উঠেই পরের ধাপগুলো ছকে নিলেন বীরেন। ভোরে উঠে বেনুদিকে ডাকলাম, বললাম গভীর রাতে বেলাকে ভর্তি করতে হয়েছে শিশু মঙ্গল হাসপাতালে। ডেলিভারি হবে যে কোনো সময়। বোতনকে এই কদিন যদি বেনুদি নিজের কাছে রাখেন ভালো হয়। বেনুদি সানন্দে রাজি হলেন। বোতন সকালে উঠে জানতে চাইল মা কোথায়। বললাম মা হাসপাতালে গিয়েছে, তোমার একটা ভাই বা বোন নিয়ে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। অচিন্তনীয়। বেলার লাশকে আলমারি বন্দি রেখে দিব্যি সকালে দোকানে বেরোলেন বীরেন। ভাবতে থাকলেন সারাদিন, লাশ হাফিস করা যায় কিভাবে। লাশই যদি না পায় পুলিশ, কাকেই বা ধরবে, কিভাবেই বা ধরবে। রাত 9:30 নাগাদ কর্মচারীরা বেরিয়ে গেল। দোকানে জমিয়ে রাখা যুগান্তরের স্তূপ থেকে কয়েকটা বার করে নিলেন বীরেন। রওনা দিলেন টার্ফ রোড। পরের অংশ বীরেনের বয়ানেই শোনা যাক। বেলার বডি বের করলাম আলমারি থেকে। প্রথমে দা দিয়ে মাথাটা কাটলাম, তারপর এক এক করে কান, নাক, চুল, হাত পা, বুক, পেট সব। মুখের চামড়া চেঁচে দিলাম। যুগান্তরের পাতা দিয়ে মুড়ে নারকেল দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম আলমারিতে। তালাও লাগিয়ে দিলাম। পুরো ঘরটা 2-3 বার ধুলাম ফিনাইল দিয়ে। রক্তে থই থই করছিল তো, গন্ধও বেরোচ্ছিল খুব। সে রাতেও নিশ্চিন্ত নিদ্রা ওই ঘরে। 29 তারিখ যথারীতি দিনভর ফার্মাসিতে। রাত্রে ফিরে বীরেন আলমারি খুলে বার করলেন নারকেল দড়ি দিয়ে বাঁধা মোড়কগুলো। রেশন আনার জন্য ব্যবহৃত দুটো বড় ব্যাগে বেলার খণ্ডিত দেহাংশ পুড়ে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা ডাকল। কালীঘাট পার্কের কাছে গিয়ে ছেড়ে দিলেন রিক্সা। কিছু মোড়ক ফেললেন পার্কে। কিছু হেঁটে বাড়ি ফেরার পথে কেওড়াতলা শ্মশানের কাছের শৌচালয়ের পাশে। টার্ফ রোডে ফিরে ফের এক প্রস্থ ধোয়া মোছা ফিনাইল দিয়ে আলমারিতে বালতি বালতি জল ঢেলে মুছে ফেলা রক্তের দাগ। 30শে জানুয়ারি সকাল। দোকানে বেরোনোর সময় বীরেনের দেখা বেনুর সঙ্গে। বেলার খবর কি বীরেন? ভাবছিলাম দেখতে যাব একবার। না না বেনুদি, এখন যেও না। আজ রাতে ডেলিভারি হবে হয়তো। প্রেশারটা ওঠানামা করছে। ডাক্তাররা আলাদা কেবিনে রেখেছে। বাড়ি আসবে কয়েকদিনের মধ্যে, তখন তো দেখা হবেই। উৎসুক প্রতিবেশীদেরও একই কথা বললেন এবং পরের কয়েকদিন বেলার সমস্ত গয়নাগাটি সরিয়ে ফেললেন হরিশ মুখার্জি রোডে। মীরা জানতে চাওয়ায় বললেন এক বন্ধু গয়না বন্ধক রেখেছে। বেলার ব্যবহৃত কাপড় চোপড় প্রসাধনী ফেলে দিলেন টালি নালায়। বোতনকে দিন দুয়েক পরে নিয়ে গেলেন হরিশ মুখার্জি রোডের বাড়িতে। অনাথ বন্ধুপুত্রের গল্প তো মীরাকে আগেই বলা ছিল। মীরা অনুমান করা যায় নির্ঘাত সন্দেহ করেছিলেন কিছু। বোতন নিশ্চয়ই মীরার সামনে বাবা বলেই ডাকতো বীরেনকে। 6 বছরের অনাথ হওয়া বালক চট করে কাউকে বাবা বলে ডাকবে কেন? স্বামীর অপকীর্তি অনুমান করেও মীরার নীরব থেকেছিলেন সংসার রক্ষার দায়ে। সাক্ষ্য প্রমাণ সংহত করা হলো নিবিড় যত্নে। পান থেকে চুন খসারও বিলাসিতা ছিল না তদন্তকারী অফিসারের কাছে। হরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে বাজেয়াপ্ত হলো বেলার গয়না। টার্ফ রোডের বাড়ির আলমারি থেকে উদ্ধার হলো দা, যাতে লেগেছিল চুল। মেঝেতে জমাট বেঁধে থাকা রক্তের দাগ থেকে সংগৃহীত হলো নমুনা। উদ্ধার হলো ফিনাইলের বোতল, যাতেও আটকে ছিল চুল। রক্তের নমুনা যে মনুষ্য দেহেরই প্রমাণ হলো ফরেনসিক পরীক্ষায়। মৃতা নারীর সংরক্ষিত চুল আর দত্তদের বাড়িতে দা আর ফিনাইলের বোতলে আটকে থাকা চুল যে একই ব্যক্তির, তাও নিশ্চিত হলো বৈজ্ঞানিক পরীক্ষায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হয়েছিল আদালতের বিচারে। মৃতা যে বেলা রানী, প্রমাণের জন্য বেলার সন্তান সম্ভবা থাকার নথি একান্ত প্রয়োজন ছিল। সেটিও জোগাড় হলো। টার্ফ রোডের বাড়ি তল্লাশির সময়ই পাওয়া গিয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের আউটডোরের টিকিট। 1953 24শে নভেম্বরের সেই টিকিটে স্পষ্ট লেখা ছিল স্ত্রীরোগ বিশারদের কাছে গিয়েছিলেন বেলা অন্তঃসত্ত্বা অবস্থায়। নিজের ফার্মাসিতে যুগান্তর পত্রিকা রাখতেন বীরেন। বিক্রি করতেন না,
পুরনো কাগজও জমিয়ে রাখার অভ্যেস ছিল। বাজেয়াপ্ত করা হলো সমস্ত কাগজ, এবং ঠিক যেমনটা ভাবা হয়েছিল সব ছিল কালানুক্রমিক, শুধু কয়েকদিন বাদে। সেই দিনগুলি যে যে দিনের কাগজ দিয়ে মোড়া হয়েছিল বেলারানীর দেহের টুকরো টুকরো অংশ। পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে এর তাৎপর্য ছিল অপরিসীম। মাননীয় আদালতও লিপিবদ্ধ রেখেছিলেন রায়। ময়না তদন্তের সময় আবিষ্কৃত মৃতার পায়ের পাতার অস্বাভাবিক দৈর্ঘ্যের কথা উল্লেখ করেছি আগে। বীরেনের গ্রেফতারির পর খবর দেওয়া হলো বেলারানীর আত্মীয় পরিজনদের, যাদের সঙ্গে বীরেন বেলার বিশেষ সম্পর্ক ছিল না পারস্পরিক তিক্ততার কারণে। মৃত্যুর খবরে ছুটে এলেন স্বজনরা, এবং দেখা গেল বেলার বাবা কাকা ভাই বোনের পায়ের পাতাও মৃতার মতোই একটু বেশি বড়। ডিটেকটিভ ডিপার্টমেন্টের তৎকালীন কমিশনার চিঠি লিখলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রথিতযশা অধ্যাপক ডক্টর এস সরকারকে। মৃতার পায়ের পাতার ছবি এবং বাবা কাকাদের পায়ের পাতার ছবি ট্রেসিং করে পাঠালেন। জানতে চাওয়া হলো অ্যানথ্রোপোলজির তত্ত্ব বিচারে কি বলা সম্ভব এরা একই বংশোদ্ভূত কিনা। গভীর পর্যবেক্ষণের পর ডক্টর সরকার লিখিত মতামত পাঠালেন ইতিবাচক, হ্যাঁ একই বংশে। প্রমাণের বুনিয়াদ দৃঢ়তর হলো। এত কাঠখড় পোড়ানোর প্রয়োজনই হতো না আজকের দিন হলে, ডিএনএ পরীক্ষার সুবিধা থাকলে। কিন্তু তখনকার দিনে কোথায় সে সুবিধে? অপরাধ তদন্তে ডিএনএ পরীক্ষার ব্যবহার শুরুই হয়েছে মাত্র কয়েক দশক আগে। 1986 সালে ইংল্যান্ডের লিস্টারে দুটি খুন ও ধর্ষণের মামলায়। বীরেনের কুকর্মের কফিনে শেষ পেরেকটি পোতা হলো কমলা ওরফে বেলারানীর মায়ের সাক্ষ্যে। স্মরণ করুন, সংরক্ষিত ছিল মৃতার উরুর অংশবিশেষ। বাঁ উরুতে ছিল কাটা দাগ, যা এক ঝলক দেখেই আকুল কান্নায় ভাসলেন কমলা ওরফে বেলারানীর গর্ভধারিণী। বললেন 8 বছর বয়সে পড়ে গিয়ে উরুতে গুরুতর চোট পেয়েছিল মেয়ে। এ দাগ সেই দাগ। মা তো সন্তানকে আর তার চেয়ে বেশি কে চিনবেন। পেশ করা হলো এতটুকু অতিশয়োক্তি না করেই লিখছি সোনায় বাঁধানো চার্জশিট, যা খুনের মামলার তদন্তকারীদের কাছে আজও শিক্ষণীয় গ্রাহ্য হয়। আলিপুর দায়রা আদালতের বিচার পর্বে অভিযুক্তের আইনজীবী তর্কের তুফান তুললেন। দাবি মৃতা আদৌ বেলারানী নন। বেলা অজ্ঞাত পরিচয় প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। যে দাবি সর্বৈব মিথ্যায় পর্যবসিত হল 6 মাস ধরে থাকা সওয়াল জবাবে চাপানুতরে। পারিপার্শ্বিক প্রমাণের নিশ্চিদ্র বুনন এবং ফরেনসিক পরীক্ষায় তথ্যের চুলচেরা বিশ্লেষণের পর বীরেনকে ফাঁসির সাজা শোনালো আদালত। রায় পরিবর্তন হলো না হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও, প্রাণদণ্ড বহাল থাকল। 1956 28 জানুয়ারির ভোরে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসিকাঠ দেখা দিল নারকীয় অপরাধের কর্মফল রূপে। কালো কাপড়ে ঢাকল মুখ, গলায় আঁট হয়ে বসল দড়ি। পূর্ব নির্দিষ্ট সময়ে বীরেন দত্তের পায়ের তলা থেকে সরে গেল পাটাতন। ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানের জনক বলা হয় ইতালীয় সমাজতাত্ত্বিক সিজারে লম্ব্রোসোকে, যিনি বিজ্ঞান ও নৃতত্ত্বকে এক যোগসূত্রে বেঁধে তত্ত্বভিত্তিক বিশ্লেষণে অপরাধীর মনের গহনতম অন্দরে ঢোকার প্রয়াস শুরু করেছিলেন। মূলত সেই আধারেই 19 শতাব্দী থেকে এই বর্তমান সময় পর্যন্ত নিরন্তর জারি রয়েছে অপরাধ গবেষণা। নিত্য নতুন বিশ্লেষণে জানা অজানা দিগন্তের সন্ধান মিলছে প্রতিনিয়ত। বেলারানী হত্যা মামলার তত্ত্ব তল্লাশে কেস ডায়েরির হলুদ হয়ে আসা পাতা উল্টোতে বসে তবু মনে হয় কিছু ঘটনা থাকেই যা গবেষণালব্ধ তথ্যের আজ্ঞাবহ নয়, যা জ্ঞানগর্ভ ব্যাখ্যার অতীত। পড়লেন তো, ভাবুন কোন তত্ত্বের ব্যাখ্যায় ধরা যায় বীরেন দত্ত রচিত নিধন নাট্য, সে যুগে যা পাশবিকতায় কল্পনাতীত এবং নৃশংসতায় নজিরবিহীন। চিনিদাদের বিশ্ববন্দিত ইতিহাসবিদ সিএলআর জেমস তার বহু পঠিত বই বিয়ন্ড অফ বাউন্ডারিতে লিখেছিলেন, হোয়াট ডু দে নো অফ ক্রিকেট,
হু অনলি ক্রিকেট নো, যারা শুধু ক্রিকেটই জানেন তারা আর কতটুকুই বা ক্রিকেট জানেন। অপরাধীর মনের অন্দরমহলও তাই। যতটুকু দেখা যায় জানা যায়, অদেখা অজানা থেকে যায় ঢের বেশি। এক অন্য পৃথিবী, অন্য ছায়াপথ, যেখানে মনোজগতের আলো আধারির ধোঁয়াশা কুয়াশা এক বিছানায় শুয়ে থাকে। যেভাবে রচিত হয়েছিল চিন্তাতীত হত্যালীলা, মনে পড়ে যায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই অমর লাইন দুটি, ব্যঞ্জনা বিস্তৃত বহুদূর, তা ছুতে যাওয়ার ধৃষ্টতা নেই। তবু এ মামলার দলিল দস্তাবেজ নাড়াচড়ার সময় কি অমোঘ মনে হয় কবির ওই উচ্চারণ, পথের হদিশ পথই জানে, মনের কথা মত্ত, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। শুনলেন সুপ্রতিম সরকারের লেখা সত্য ঘটনা, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। আমরা সাধারণত যেসব গোয়েন্দা গল্প পড়ি তারা রক্ত মাংসের চেহারা না হওয়ায় লেখক তাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য তার চরিত্রে প্রথিত করে দেন কিছু আকর্ষণীয় গুণ। কিন্তু বাস্তবের পুলিশের সে ক্ষমতা থাকে না। হাত পা বাঁধা থাকে আইনের কাছে, কার্য পদ্ধতিও হয় অন্যরকম। তাই বাস্তবের খুনের কিনারা করা ঢের শক্ত। তবে এই নন ফিকশনগুলিকে সুপ্রতিম সরকার সাজিয়েছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে তার লেখনী কৌশলের মাধ্যমে, যেখানে হার মেনে যায় ফিকশন থ্রিলার, যেখানে কল্পনা হেরে যায় বাস্তবের কাছে। এই রকমই ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। সব নোটিফিকেশন পেতে আমাদের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী শুক্রবার আবারও গল্প কিন্তু হচ্ছেই। বিদায় নিচ্ছি আজকের মতো। শুভরাত্রি।